প্রিয় হাইফেনিয়া, আজ নাকি 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। তোমাকে ভালোবাসতে গিয়েও ভালোবাসতে পারছি না। আমাদের মাঝখানে ইয়া বড় হাইফেন। আমি থাকি এপার বাংলা, তুমি থাকো ওপার বাংলা। আমরা দুজনেই বাংলায় কথা বলি, কিন্তু আমাদের মাঝে রাজনৈতিক দূরত্ব। মাহমুদ দরবিশ ভুল করে ইসরায়েলি এক স্পাই রমণীকে ভালোবেসে ফেলে। জানার পর হৃদয়ে দহন নিয়ে ভালোবেসে গেলেও তাদের আর মিল হয় না, কারণ রাজনৈতিক দূরত্ব। সম্ভবত আমি মাহমুদ দরবিশের চেয়েও দুর্ভাগা। আমি জেনে শুনে কিংবা এক ঘোরের বশে তোমাকে 5ই আগস্টের পর ভালোবেসে ফেলেছি। আমি জানতাম বাস্তবতা, তাই চেয়েছিলাম দূরত্ব। আর তুমি আধো বাস্তবতা বুঝে চেয়েছিলে নৈকট্য। তখনও বাংলা, ভারত, পাকিস্তানের রেষারেষিতে ভাগ হয়ে যায়নি। ভেবেছিলাম হয়তো অবস্থা ঠিক হয়ে যাবে, মহাবিশ্ব প্রসারিত না হয়ে সংকুচিত হবে। আমরা মনের ইথারে হৃদয়ে ভাসালাম। ভাসতে গিয়ে দেখলাম আমরা দুই নই, এক আত্মা। আমাদের বাংলা কাঁটাতারের ফাঁক গলে রাজনৈতিক বাধা অতিক্রম করে হৃদয়ে পৌঁছে যাচ্ছে। সন্ত কবির বলে, আমাকে তুমি কোথায় খোঁজো, আমি তো তোমার কাছেই। আমি বলি, কাছে থেকেও এক হয় না, দূরত্ব যে নৈকট্যের পাশেই। আমরা বুঝতে পেরেছিলাম একত্ব, তবু ছিল দুজনার মাঝে রাজনৈতিক দূরত্ব। তুমি আমি কেবল ভালোবাসি, রাজনীতি করি না। রাজনীতি করে হাসিনা, খালেদা, মোদি, ট্রাম্প, বামাতি, জামাতি, সমন্বয়ক ইউনুস, মমতা, নেতানিয়াহু, ভ্লাদিমির পুতিন, এলন মাস্ক, জাকারবার্গ, বেজোস, আম্বানি, আদানি, কিম জং উন, আরও অনেক নাম না জানা বোকাচোদা। বিশ্বে আজ সবাই তুলে দিয়েছে কাঁটাতারের দেয়াল, তবুও আমরা ভালোবেসে যাই, কারণ আমরা বোকাচোদা বিশেষজ্ঞদের ব্যাপারে বেখেয়াল। তবুও আমরা দেখা করতে পারতাম যদি তুমি আসতে পারতে নেপাল। কিন্তু তুমি চাও নৈকট্য, আর আমি চাই এই ঘনঘোর বাস্তবতা বুঝে দূরত্ব। কেমন হয় যদি ভুটানে চলে যাই? সেখানে কৃষিকাজ করব তুমি আমি। সবাই পুঁজি কামাতে ব্যস্ত, কেউ বা পুঁজিবাদী আগ্রাসন থামাতে করছে বিপ্লব। আমরা কিছু না করে ভুটানের বাসিন্দা হয়ে যাই, মাঠে ঘাটে কাজ করে খাই। পৃথিবী বড়জোর 2050 সাল কিংবা 2041, তারপর কেউই আর টিকবে না। মহাপ্রলয়ে ভেসে যাবে সবকিছু। কোনো এক পূর্ণিমা রাতে চলো ঘর ছেড়ে দুজনাতে পাড়ি দেই বর্ডার, চলে যাই ভুটান। শুনেছি ভুটানিরা চলে যাচ্ছে আমেরিকায়, ওরা চায় না শান্তিতে থাকতে। এই সুযোগ, চলো রওনা হয়ে যাই ভুটানে। তুমি বলবে এইসব কল্পনায় মানায়, বাস্তবতা বড় করুণ। পুরুষ মানুষ বিচ্ছিন্নতাবাদী, নারী বেঁধে যায় মায়ায়। তুমি ছাড়তে পারবে না পরিবার, আর আমি পারবো না তোমাকে। আমাদের হয়তো হয়ে যাবে বিচ্ছেদ, কারণ নষ্ট বৈশ্বিক রাজনীতি আর ধর্মীয় কুটোচাল। মৃত্যু নিয়ে বোঝাপড়া হয়ে গেছে অনেক আগেই, তাই চাই না সর্বক্ষণিক নৈকট্য। আমি অনিশ্চয়তার মাঝেও পুরোপুরি নিশ্চিত, খোদায় নই, তোমাতে বিশ্বাসী। তাই সবসময় না হলেও কিছু মুহূর্তেই খুশি। কিন্তু তুমি চাও সঙ্গ, নিবিড় বন্ধন, নৈকট্যের স্বাদ। হতে পারতো চাওয়া পূরণ, কিন্তু রাজনীতি চুরি করেছে ভালোবাসা, করেছে দ্রৌপদীর বস্ত্রহরণ। মানুষের মন অনিশ্চয়তাকে ভয় পায়, কেননা সে বিশ্বাস করতে ভয় পায়। তাহলে সে কাকে ভালোবাসে? মৃত্যুর অপর নাম ভালোবাসা হলে মানুষ তো ভালোবাসা থেকেই দূরে ভাগে। অথচ সবাই দেখো, মুখ দিয়ে মন্ত্র জপে, তারা কতই না সখীকে ভালোবাসে। রাগ করো না লক্ষ্মীটি,
পুড়ে যাচ্ছে হৃদয়, ভেঙে যাচ্ছে ট্রেন। কবে শুধরাবে এই জগতের মানুষের ব্রেন? তোমার আমার ভালোবাসা আটকে গেছে সিচুয়েশনের খামে। কবে খুলবে চিঠির খাম তা হয়তো আমাদের নিয়তি জানে। প্রিয় হাইফেনিয়া, দুনিয়াটা খোদার নয়, দুনিয়াটা তোমার, আমাদের সকলের। এই জগৎ খোদা সৃষ্টি করেনি, করেছি আমরা। যত অন্যায়, অবিচার, মূর্খতা, এসব আমাদেরই সৃষ্টি। দুর্নীতি কেউ একা করতে পারে না, সবাই মিলেই দুর্নীতি করে। কিন্তু দিন শেষে কোনো এক অজানা খোদার উপর দোষ চাপিয়ে দেওয়া হয়। মানুষ যখন না খেয়ে মরে ও অপরদিকে টনকে টন খাবার সমুদ্রে ভেসে যায়, তখন তার জন্য আমরাই দায়ী। এত সব অনাচারের মাঝে একটু সুখের যে দেখা আমরা পাই, তাও খোদার দান নয়, তা আমাদেরই। তুমি কি জানো হাইফেনিয়া, মানুষরা সবাই মিলে গণতান্ত্রিকভাবে দুর্নীতির চর্চাই করেছে এ যাবৎকাল ধরে, তাই দুর্নীতি টিকে আছে। কিন্তু দিন শেষে মানুষ আসমানে থাকা এক কাল্পনিক বৃদ্ধের উপর সমস্ত বিচার অর্পণ করে দিয়েছে। আমরা কেন এত নির্বোধ, এত আত্মবিধ্বংসী, এত হতাশাগ্রস্ত? কেন এত খারাপেরই চর্চা করি? আমায় কি তুমি বলতে পারো হাইফেনিয়া? তোমার কি মনে হয় না আমাদের আর কোনো পরজন্ম, পরকাল এসবের আশা করা উচিত নয়? আমাদের উচিত এখন আমরা কেবল গভীরভাবে ভালোবেসে এক মহাজীবনের মাঝে ডুবে যাব। আমরা চলে যাব এক মহাবিশ্রামে। তুমি কি আমার সাথে আসবে প্রিয় হাইফেনিয়া? প্রিয় হাইফেনিয়া, হয়তো পৃথিবী ঠিকই চলছে, কিন্তু আমি ঠিক নেই। কারণ আমি তোমার প্রেমে জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে যাচ্ছি। যখন চারপাশে দেখি সকলের হাস্যোজ্জ্বল মুখ, তখন আমি সিগারেট ধরাই। সহসা মানুষ পটে ভেসে ওঠে তোমার মুখ ও পুড়ে যায় সিগারেট। অতঃপর আমার হৃদয়। কাউকে বলতে পারি না আমার এই যাতনার কথা। কে শুনবে এই কথা? পৃথিবীতে শত কোটি মানুষ রয়েছে, শত কোটি তাদের যন্ত্রণা। তার মাঝে আমার যাতনা ক্ষুদ্র নয় কি? তবুও হাইফেনিয়া, এ যাতনা অনেক বৃহৎ ও অনন্য। আমি লুকিয়ে রাখি সঙ্গোপনে আমার বুক পকেটে, হৃদয়ের চোরা বাক্সে। পৃথিবীর কেউ জানে না। আমি জন্মের আগে শান্ত ছিলাম, কিন্তু তোমার গর্ভে যেদিন জন্মালাম, সেদিনই আমার সর্বনাশ হলো। আমি শিশু হলাম আর তুমি হলে আমার মা। তোমার মাতৃত্বের অনন্ত অগ্নিকুঠুরিতে আমি পুড়ে পুড়ে কয়লা হচ্ছি। তবুও তুমি এলে না, একটিবার আমাকে বুকে জড়িয়ে ধরতে। কি হতো একটু বুকে জড়িয়ে ধরলে? সমাজের লোকরা তোমাকে খারাপ বলতো, ভালোবাসায় বদনাম হয় হাইফেনিয়া। তুমি এটা বুঝেও বুঝলে না। তুমি তোমার মাতৃত্ব ছুঁড়ে ফেলে দিয়ে এই অসহায় শিশুকে বরণ করতে এলে না। পুড়িয়ে যদি শান্তি পাও, তবে সে শান্তি তোমার হোক। আমি পুড়ে যেতে চাই অনন্তকাল, যেন তুমি আমার হৃদয়ে বেঁচে থাকো চিরকাল। প্রিয় হাইফেনিয়া, তোমার শাড়ির আঁচল, শরীরের ঘ্রাণে যতটা না তোমার উপস্থিতি অনুভব করি, তার চেয়েও বেশি উপস্থিতি অনুভব করি তোমার শূন্যতায়। যতটা বাস্তব হয়ে তুমি আমার শরীরে এলিয়ে পড়ো, তার চেয়ে ঢের বেশি আবেশে আমি তোমার গহন শূন্যতায় নিজেকে মিশিয়ে ফেলি। তাই তোমার পূর্ণতায় শূন্যতার ছোঁয়ায় ছেয়ে যায় পুরো শরীর। আর যখন তুমি থাকো না, সেই অসীম স্থির শূন্যতায়, পূর্ণতায় ভেসে যায় আমার গা, পুরো অস্তিত্ব। প্রিয় হাইফেনিয়া,
তোমার কথা মনে হলে আমার প্রায় ডার্ক সিরিজের কথা মনে পড়ে। অ্যাডাম ও ইভাকে আমি দেখতে পাই সাংখ্য দর্শনের পুরুষ ও নারীর প্রতিচ্ছবির মতো। আমরা এত সন্ন্যাসী, মুনি, ঋষি দেখি, কিন্তু নারী সন্ন্যাসী, মুনি, ঋষি এত কম কেন? এই প্রশ্নের উত্তর খুঁজে পাই যখন আমি তোমার চেহারার দিকে চাই। তোমার এই মনোমোহিনী ধাঁধানো রূপে যুগে যুগে সন্ন্যাসীরা যেমন বাধা পড়েছে, তেমনি তারা তোমার থেকে রেহাই পেতে পালিয়েও বেরিয়েছে। আমার কাছে সন্ন্যাসীদেরকে মনে হয় তোমার ছলাকলার কাছে হেরে যাওয়া পরাজিত সৈনিক। তাহলে কেন তারা তোমার বাঁধনে আবদ্ধ হয়? কারণ তারা নিরুপায়। কিন্তু তুমি যেভাবে চাচ্ছ এই সংসারকে আঁকড়ে ধরে রাখতে, এটা বাস্তব নয়, এমনকি কখনো সম্ভবও নয়। পুরুষ এই কঠোর সত্যটা জানে, কারণ তার আবেগ কিছুটা হলেও কম তোমার থেকে। এটা জেনে যখন সে তোমার কাছ থেকে পালাতে চায়, তখন তোমার খুব রাগ হয়। হবারই কথা, এত সাধের সংসার ভেঙে ফেলা চারটিখানি কথা নয়। এজন্য সাংখ্যের পুরুষ চেয়েছিল সে নিরুত্তাপ থাকবে, কোনো সৃষ্টি গড়বে না, সে গুটিয়ে থাকবে আপনারই মাঝে। কিন্তু হাইফেনিয়া, তুমি হলে প্রকৃতি। তুমি পুরুষের হৃদয় নিয়ে ছিনিমিনি খেলো। তুমি পুরুষের হৃদয়ে ভালোবাসার আশা সঞ্চার করে মুহূর্তে ভেঙে ফেলো তার অসীম নীরবতা। তারপর সেই ভালোবাসা যখন আবার ভেঙে পড়ে, তখন তুমি আবার দোষ দিয়ে পুরুষকে টেনে আনতে চাও এই ধরায়, এই মর্মস্পর্শী বেদনাতুর জগতে। ডার্ক সিরিজের ইভা চেয়েছিল এই অস্তিত্ব বজায় থাকুক, কারণ সে ছিল প্রকৃতি, তার ছিল মমতা। অপরদিকে অ্যাডাম চেয়েছিল নিষ্কৃতি, সে ছিল এক পলায়নপর বুদ্ধ। সে সন্ন্যাস নিতে চেয়েছিল, কিন্তু ইভা তা হতে দিবে না। এই নিয়েই তোমার আমার বিরোধ, হাইফেনিয়া। তুমি অনস্তিত্বের ছায়ায় নড়ে চড়ে ওঠো, তোমার ভয় লাগে। তুমি এই অস্তিত্ব রক্ষার মহাদায়িত্ব পালন করছো। এদিকে আমি এসব চাইনি। আমি ঘুমিয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার ঘুম জোর করে ভাঙিয়ে দিলে। পার্বতী যেমন শিবকে ঘুম থেকে জাগিয়ে তোলে, ঠিক তেমনি করে তুমি আমায় স্থিরতা থেকে এই অস্থির জগতে নিয়ে আসো। কেন করো এসব, হাইফেনিয়া? এজন্যই পুরুষ সাধু সন্তদের সংখ্যা বেশি নারীর তুলনায়। যে নারীরা এই পথে হাঁটে, তারাও মনে হয় পুরুষ হয়ে যায়। এটা মোটেই পুরুষতান্ত্রিক কথা নয়। শক্তি, গুণ ও নিস্পৃহতার দিক বিচার করলে দেখবে, কঠোর বাস্তবতাকে সামলানো সংসার থেকে পলায়ন নারী থেকে পুরুষই বেশি করে, তা সে যে পরিসরেই হোক না কেন। তবে এও সত্য, পুরুষ ও নারী যেই হোক না কেন, আমরা সবাই আলোকপ্রাপ্ত। আলোকপ্রাপ্তির মাপকাঠি এতদিন ধরে সংসার বিমুখিতা, পলায়ন পরতাকেই ধরা হয়েছে বিধায় আমরা হয়তো নারী ঋষিদের তেমন দেখা পাইনি। সব কিছুই তো আমাদের নির্মাণ, হয়তো আমাদের নির্মাণই খুঁতযুক্ত, তাই ভুল হয় বিচারে। কিন্তু তবু হাইফেনিয়া, তোমার এই খেলায় তুমি চাও সাংসারিক অমরত্ব, আমি চাই বিলীনতা, মুক্তি। তোমার আমার এই দ্বান্দ্বিক খেলায় কে যে বেশি আলোকপ্রাপ্ত আমি জানি না। হয়তো কেউ জানেনি, জানে না এবং জানবেও না। তবু অনেকে বিচার করে যাবে যার যার মতো করে। কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে সোনা, আমার প্রতি আর অভিমান করো না। আমি সন্ন্যাসী হতে চাই না, আমি তোমার হতে চাই। কারণ আমি বুঝে গেছি সংসার, সন্ন্যাস, অস্তিত্ব, অনস্তিত্ব, থাকা না থাকা, পুরুষ নারী এসবে কোনো ভেদ নেই, সবই এক, কিছুতেই কিছু যায় আসে না। এই রাতে তুমি আমার শরীরে মিশে যাও, মিশে গিয়ে আমার মধু খাও, পান করো এই বিশ্ব চরাচরের অমীয় মদ, মাধুর্য আর মৌনতা। প্রিয় হাইফেনিয়া, আমি ধীরে ধীরে মানুষ হয়ে উঠছি। এখন আর গান, কবিতা, সাহিত্য, দর্শন চর্চা করি না।
কারণ এসব করলে মানুষ হবার জন্য যা লাগে তাকে অগ্রাহ্য করতে হয়। এখন আমি নিয়মিত অফিস করি, অল্প স্বল্প টাকা কামিয়ে কিছুটা মানুষে পরিণত হচ্ছি। একদিন অনেক টাকা হবে আমার, তারপর আমি অতি মূল্যবান মানুষে পরিণত হব। এখন আমি একজন দাস হয়ে আছি, শীঘ্রই আমি মালিক হব, অনেক দাসকে পালব। যখন পাগল ছাগল ছিলাম তখন তুমি বলেছিলে, এসব কেন করো? যে কাজে পয়সা নেই সেটা ছাগলের মতো করে যাওয়ার মাঝে এত কি আনন্দ তোমার? তুমি এখনো বাস্তবতা বুঝে উঠতে পারোনি। তোমাকে বাস্তবতায় নামতে হবে, মানুষ হতে হবে। হাজার হাজার মানুষের ভিড়ে তোমার মতো পাগল ছাগলকে কে মূল্য দেবে? সাহিত্য, কবিতা, দর্শন করে তুমি বড়জোর কাঁঠাল পাতা পাবে, কিন্তু কাঁঠাল পাবে না। আমি তোমাকে এর জবাবে বলেছিলাম, বাস্তবতা জানতাম বলেই মানুষ হতে ভয় কাজ করছিল। তাই ভেবেছিলাম ছাগলের মতো ভেগান হয়েই কাটিয়ে দেব সারাটি জীবন। কিন্তু আশপাশে এত নন ভেজিটেরিয়ান মানুষ যে ভেগান হওয়া বড় দায়। হাইফেনিয়া, তুমি জিতে গেছো হাইফেনিয়া। আমি এখন দাস মানব পর্যায়ে আছি, কিন্তু একদিন আমি মালিক হব। নন ভেজের মতো সবাইকে চুষে চুষে খাবো। তোমাকে খেতে পারবো না, কারণ তুমি এখন অন্য রাক্ষসের গুহায় রাত্রি যাপন করো। যেদিন আমি এরকম রাক্ষস হব সেদিন তুমি আর খাওয়ার উপযুক্ত থাকবে না। তুমি তো জানোই রাক্ষসেরা কচি মাংস খেতে পছন্দ করে। তুমি বড়জোর আমার দাসী হতে পারো, অথবা হতে পারো আমার কচি মাংসের যোগানদাতা। তবে এটা আমি তোমার উপরেই ছেড়ে দিলাম। তার আগে অবশ্য আমাকে ওই রাক্ষসকে হারাতে হবে যে তোমাকে প্রতিদিন খায়, একটু একটু করে চুষে চুষে। তোমার যন্ত্রণা হয়, কিন্তু তার মানবিকতা যখন তোমার মসৃণ দেহে বিলি কেটে দেয়, তোমার আরাম লাগে। আমিও দিন দিন মানবিক হয়ে উঠছি। আমিও সবাইকে মানবিকতা বিলি করে বেড়াবো, যে মানবিকতা বিলি করলে সবাইকে দাসে পরিণত করে ফেলা যায়। তখন সবাইকে আমি মানবতাবাদ শেখাবো, সবাইকে মূল্যবোধের জ্ঞানও দিব, সবাইকে বলবো মানুষ হতে। কারণ মানুষই হলো সকল মূল্যের মাপকাঠি, যে মাপকাঠিতে পাগল ছাগলেরা হয়ে যায় অমানুষ ও তাদের কর্মকাণ্ড হয়ে পড়ে মূল্যহীন। প্রিয় হৈমন্তী, শীতকাল আসার পূর্বে যে হিমেল হাওয়া বয়ে যায়, তুমি সেই হাওয়ার মতো নরম ও স্নিগ্ধ। তুমি হলে সেই হলুদ পাখি যার হাসিতে সূর্য কমলা রঙের মতো জলজল করে প্রস্ফুটিত হয়, আর এতে প্রাণ পায় জগতের সমস্ত অস্তিত্বশীল প্রাণী। হৈমন্তী, আমিও এক প্রাণী, যে প্রাণীটি কোনো এক শরতের শেষে হেমন্তের ঈষদুষ্ণ শীতল হাওয়ায় তোমার ওড়নার আঁচলের অন্তরালে গুজে নিতে চেয়েছিল তার শেষ জীবনের কয়েকটি দিন, কিংবা কয়েকটি মাস অথবা বছর। তুমি আমাকে সে সুযোগ করে দিয়েছিলে। আমি বলেছিলাম, আমাকে অযথা ভালোবেসো না। আমার মতো ছেলেকে কেউ ভালোবাসতে পারে না। তবুও তুমি জোর করেই এসেছিলে আমার জীবনে। তোমার অহংকার হয়তো হার মানতে চায়নি, এজন্য তুমি বাস্তবতা ভুলে আমায় ভালোবেসেছিলে। বাস্তবতা কি ছিল সেটা তুমি তো জানতে। তবু কেন এসেছিলে এই ক্যান্সারে আক্রান্ত গোবেচোরা ছেলেটির কাছে? তুমি কি জানতে না আমরা কোন সমাজে বসবাস করি, কেমন আমাদের পরিবার, পরিজন ও প্রতিবেশী? যার জীবনের কোনো নিশ্চয়তা নেই, তুমি তাকেই কেন ভালোবাসলে হৈমন্তী? আমার এই মূল্যহীন জীবনে তোমার মূল্যবান জীবন মানায় না হৈমন্তী, কিন্তু তোমার জেদের কাছে আমি হার মেনে তোমাকে ভালোবেসে ফেলি। আমার ভালোবাসাটা এতটাই প্রবল হয়ে ওঠে যে তোমাকে নিয়ে ভাবলে আমি যে ক্যান্সারে আক্রান্ত সেটা আর আমার মনে থাকে না। শুরুর দিকে আমি সংশয়ী থাকলেও ধীরে ধীরে আমি জড়িয়ে পড়ি তোমার সাথে গভীর থেকে গভীরতর ভাবে। ডুবতে ডুবতে এতটাই গভীরে চলে যায় যে
সেই অতলে তোমাকে ছাড়া আর কাউকেই খুঁজে পাই না। তুমিও কি আমাকে ঠিক ততটাই ভালোবেসেছিলে হৈমন্তী? আমার খুব ইচ্ছে ছিল তোমাকে বিয়ে করার, কিন্তু বিয়ে করাটা যে লস প্রজেক্ট সেটা তুমি বেশ ভালোভাবেই জানতে, আমিও জানতাম। আচ্ছা, বিয়ে ছাড়া কি ভালোবাসা হয় না হৈমন্তী? বিয়ের সাথে কি ভালোবাসার সম্পর্ক আছে? তাহলে কেনই বা তুমি আমাকে অর্ধেক আলিঙ্গন করে আছো? পুরোটা কেন করছো না? তোমার কিসের এত ভয়? এত বাঁচিয়ে বাঁচিয়ে চলছ, আমাকে ধরা দিয়ে আবার দূরে সরে চলে যাচ্ছ আমার ভবিষ্যৎ নেই বলে। তাহলে কেন ভালোবাসলে? আমি কি তোমাকে আগে থেকে সতর্ক করিনি? নাকি আমার অবস্থা দেখে তোমার মনে করুণা জেগেছিল, সেটা থেকেই আমার প্রতি তোমার প্রেম জন্মায়? আমি করুণার দান চাই না হৈমন্তী। পুরোপুরি সমর্পণ ছাড়া ভালোবাসা হয় না। জানি আমার চলে যাবার পর চারপাশে রটে যাবে তোমার আমার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। তখন একজন নারী হিসেবে বিয়ের বাজারে তোমার মূল্য কমে যাবে। তাই তুমি চাওয়া সত্ত্বেও নিজেকে আমার বাহুডোরে পুরোপুরি অর্পিত করতে পারছো না। তুমি তো জানতে এই হিসাব নিকাশের কথা, এই ঘৃণ্য সমাজের কথা। তবু কেন তুমি নিজের চাওয়ার পক্ষে পুরোপুরি দাঁড়াতে পারলে না? আমাকে ভালোবাসলে পুরোটা নয়, অর্ধেক, বাকিটা তুলে রাখলে বিয়ের জন্য। আমার ক্যান্সার হৈমন্তী, বলো এটা কি সম্ভব? তাহলে কেন এত সংশয় নিয়ে ভালোবাসলে, আশা দেখালে? আমি তোমায় ভালোবাসতে বাসতে একদিন মরে যাব, আমার কোনো আক্ষেপ নেই। আমি মৃত্যুর দুয়ারে, কী বা হবে আমার? কিন্তু তুমি আবেগী হয়ে দিন শেষে করে ফেললে জটিল হিসাব। তুমি দুই নৌকায় পা দিয়ে ফেললে। তোমার চাই আবেগী কিছু রোমান্টিক অনুভূতি। তুমি ভালোবাসার অঙ্গারে পড়তে চাও না। এমনই মডারেট তোমার মন। মডারেশনে ভালোবাসা হয় না। একটু চুমু খেলাম, তারপর বলে দিলাম ওসব কিছু সময়ের আবেগী ভুলচুক ছিল। ভালোবাসতে সাহস লাগে, ছুঁড়ে ফেলে দিতে হয় সমাজকে, অনিশ্চয়তার ক্যান্সারকে। কারণ যখন আমরা ভালোবাসি তখন আমরা পূর্ণতায় থাকি। ভালোবাসায় কোনো সমাজ থাকে না, বিয়ে থাকে না, ডিভোর্সও থাকে না। ভালোবাসায় থাকে সম্পূর্ণ নগ্নতা, পরিপূর্ণ বিশ্বাস ও সাহস। তুমি কি সেরকম সাহসী হতে পারবে হৈমন্তী? নাকি মরে যাবার পর আমার বিদেহী আত্মা হঠাৎ আবিষ্কার করবে তোমাকে এক বিশাল বড় খাটে, যেখানে তুমি শুয়ে থাকবে চোখের পাতা খুলে, অঝোর নয়নে তোমার মডারেট হৃদয়ের অশ্রু চোখের ফিনকি দিয়ে টুপ টুপ করে ঝরতে থাকবে, ও গড়াতে গড়াতে তা কোনো মেদবহুল শিল্পপতি কিংবা ব্যাংকারের পাহাড় সম ওই ঢিবিতে ক্রমাগত দুর্বল ধাক্কা দিতে থাকবে, কিন্তু তা কখনো ভেদ করতে পারবে না। প্রিয় হাইফেনিয়া, আজ সকালে হাঁটছিলাম কোনো এক জান্নাতের বাগানের মধ্য দিয়ে। সহসা তোমার কথা মনে হলো, আর তারপর ঘটে গেল এক অঘটন, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আদম হাওয়াকে নিয়ে তবুও গন্ধম ফল খেয়ে সেই নিষিদ্ধ কাজটি করতে পেরেছিল, কিন্তু আমি কেবল তোমার কথা ভেবেছি। সাথে সাথে একটি মানুষের লাশ জান্নাত থেকে বিতাড়িত হওয়া আদম হাওয়ার দেহের মতো ধপাস করে আমার সামনে এসে পড়ল। আমি তৎক্ষণাৎ জান্নাতের বাগান থেকে ঢাকার ফুটপাতে এসে পড়লাম, যেমন করে আদম হাওয়া খোদার দুনিয়ায় এসে পড়েছিল। প্রতিদিন খোদার হুকুমে আজরাইল কত প্রাণের সংহার করে, আজও তেমনি একটি প্রাণ সংহার হলো। তবে এই কাজের জন্য আজরাইল নয়, খোদা নিযুক্ত করেছেন বাংলাদেশ নামক ভূখণ্ডের রাষ্ট্রকে। খোদা কিংবা রাষ্ট্র কাউকেই কোনো কিছুর জন্য দায় নিতে দেখা যায় না, কারণ খোদা কিংবা রাষ্ট্র কোনোটি এই চর্মচক্ষুতে দৃষ্টিগোচর হয় না। এজন্যই আমি হেগেলকে অপছন্দ করি, কারণ ঈশ্বরের সাথে রাষ্ট্রকে জুড়ে দিয়ে তিনি এমন এক আদর্শিক আফিম তৈরি করেছিলেন, যার ভূত ও ভবিষ্যৎ কখনো ব্যক্তির জীবনে খুঁজে পাওয়া যায় না। কারণ চরম দুর্দিনে কোনো কিছুই আর কাজে লাগে না, খোদা ও রাষ্ট্র উভয়ই ব্যর্থ হয়ে যায়।
তবু আমি মেট্রো রেলের হ্যান্ডেলের মতো কোনো একটা অবলম্বনকে ধরতে চেয়েছিলাম, কিন্তু থপাস, আমার স্বর্গ জান্নাত এক মুহূর্তে হাতছাড়া হয়ে গেল। এখানে হাইফেনিয়া তোমাকে নিয়ে ভাবা বারণ। রাস্তায় পথ চলতে হয় সাবধানে, কারণ প্রতিটি পদে পদে ব্ল্যাক হোল, আই মিন ম্যান হোল। অবশ্য এরকম গর্ত এই নাগরিক জীবনের প্রাপ্য। কোনো মানহানি চক্রান্তের কারবার নেই, একটা গর্ত হলেই হলো, যেখানে কেবলই শূন্যতা ও লাশের কিছু বীভৎস গন্ধ। এসব থেকে বাঁচতে আমি জান্নাতের বাগানে মাঝে মাঝে ভ্রমণ করি, কিন্তু বেশিক্ষণ পারি না। আমার পতন হয়ে যায়, যেমন পতন হয়ে গেছে এই দেশের জনগণের। এত অব্যবস্থাপনার এই জগৎ, তবু তাকে সৃষ্টি করতে হয় কেন? আমি তো জানি খেলা টিকবে না, তবুও খেলতে হবে। আমি ক্লান্ত, বিধ্বস্ত। সবকিছু ভাঙার আগেই আমি তোমার দেখা পেতে চাই। তারপর আমি চলে যেতে চাই চিরতরে, বহুদূরে, যেখানে না আছে কোনো জান্নাত, স্বর্গ, খোদা কিংবা কোনো রাষ্ট্র। প্রিয় হাইফেনিয়া, জন্মের সময় আমি কেঁদেছিলাম। কেন জানো? যে ভালোবাসা থেকে বঞ্চিত করে আমাকে এখানে আনা হয়েছিল তার দুঃখে। আমাকে অনেক আশা দেখিয়েছিল তারা বলেছিল যে ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি তাকে তারা এনে দেবে। তারা আমাকে ভালোবাসে তাদের নিজের জীবনের চেয়েও বেশি। আমার জীবনের পার হয়ে গেছে 41 বসন্ত। এখন আমি বুঝেছি এগুলো ছিল মিথ্যা আশা। তারা শুধুই ভালোবাসে তাদেরকে, নিজের জীবনকে। আমি ছিলাম তাদের সম্মিলিত ভুল কিংবা চক্রান্তের অংশ। যে ভালোবাসা তুমি অন্যকে দিতে পারবে না, কেন তাহলে শুধু শুধু এই আশা জাগানিয়া স্বপ্ন? আজকে একটা কথা বলি তোমায়, তুমি জেনে খুব আশ্চর্য হবে হাইফেনিয়া। এই পৃথিবীতে কেউ ভালোবাসা চায় না, চায় শুধু সুখ আর টাকা। এই হিসেবি বাজারি দুনিয়ায় আমার ভালোবাসা চাওয়াটা তাই অন্যায়, শিশু সুলভতা। ছোটবেলায় কান্না করে করে ইমোশনাল ব্ল্যাকমেইলের মাধ্যমে মায়ের বুকের দুধ পান করতাম। একটু বড় হলে এটাকে মা ও সন্তানের ভালোবাসা বলেই ভাবতে লাগলাম। কিন্তু এখন বুঝি এটা ভালোবাসা নয়, নিখাদ স্বার্থপরতা, গভীর হিসাব কিতাব। বিশ্বাস করো, আমি স্বার্থপর হতে চাইনি। আমি নিঃস্বার্থপরই ছিলাম, কিন্তু তারা আমাকে স্বার্থপর বানিয়ে দিল। আমি ভালোবাসা হয়েই ছিলাম, কিন্তু তারা আমাকে গুটিবাজ রাজনীতিবিদ বানিয়ে দিল। তারাও এই রাজনীতির শিকার। আমরা এক গভীর ষড়যন্ত্রের শিকার হাইফেনিয়া। এই হিসেবি দুনিয়ায় তুমি কি একটু বেহিসেবি হতে পারো না? এই স্বাভাবিক মানুষের দুনিয়ায় তুমি কি মাতাল হতে পারো না? তারা আমাকে কথা দিয়েছিল ভালোবাসবে, বাসেনি। কারণ তুমিও জানো, আমিও জানি, আমাদের কেউ কখনো ভালোবাসেনি। এই দুনিয়ায় আমরা পিতামাতার কামলা দেওয়া শ্রমিক। বুর্জুয়ারা ভালোবাসা চায় না, তারা চায় আজ্ঞাবহ দাস দাসী আর সম্পত্তি। আমার মালিক আমাকে খাওয়ায়, তাই আমি তার বিরুদ্ধে যেতে পারি না। যার খেয়েছি নুন, গাইতেই হবে তার গুণ। তারা পবিত্র, তাদের পদতলে আমার বেহেশত। তারা আমাকে ভালোবাসার জগৎ থেকে উদ্ধার করে টাকার দুনিয়ায় এনে ফেলেছে। আমি তাদের প্রিন্টিং মেশিন। আমাকে তারা সুশিক্ষায় শিক্ষিত করেছে। শিক্ষিত হলে নাকি টাকার অভাব হয় না, সমাজও তাই বলে। তারা ভুল বলে হাইফেনিয়া। অশিক্ষায় শিক্ষিত যারা দুনিয়া শাসন করে, তাদের জন্য বুর্জ খলিফা থেকে মিয়া খলিফা সকলে হয়ে যায় খাড়া। তুমি হয়তো বলবে আমি স্বপ্নিক ভাবালু জগতের বাসিন্দা, আমি বাস্তবতা বুঝি না। কোন বাস্তবতা হাইফেনিয়া? যে বাস্তবতায় তুমি আমি ছিলাম সেটা, নাকি এখন আমরা যে মেকি বাস্তবতার ঘর করে বেড়াচ্ছি সেটা? সকলেই বাস্তবতা নিয়ে চিন্তিত, তাই তারা দিকভ্রান্ত। আমিও বড় ক্লান্ত, শ্রান্ত, বিভ্রান্ত। তবে আমি চলে যাবার আগে প্রতিশোধ নিব হাইফেনিয়া। যারা আমাকে কাঁদিয়েছে,
আমি আমার ভালোবাসার নোনা জলে তাদের ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করব। যেখানে বিশাল মহাসমুদ্র, ভালোবাসার অসীম ঢেউ, সেই মহাপ্লাবনে আমি ডুবে যেতে চাই। যেহেতু দুনিয়ার হিসাব ভালো বুঝি না, আমি আর কারো কাছে ভালোবাসা খুঁজি না। যেদিন চলে যাব বহুদূরে, খুঁজবে ওরা ভালোবাসা, সেজদা দিবে ঘুরে ঘুরে। প্রিয় হাইফেনিয়া, সকলেই আখের গোছাচ্ছে, আমি কিছুই গোছাচ্ছি না। আমার গোছানোর মতো কেউ নেই, এমনকি গোছাবার মতো কিছু নেই। আমি চোখ বন্ধ করে প্রহর গুনি। একরাশ সময়ের স্রোত আমার মগজে কচ্ছপের গতিতে প্রবাহিত হয়। প্রত্যেকেই তার আখের গোছাতে গোছাতে দেখতে পাবে আখেরে আসলে কিছু নেই। তুমিও নেই হাইফেনিয়া, তুমিও নেই। তবে একটি জিনিস আছে, সেটা হলো মৃত্যু। আমি তাই চোখ বন্ধ করে আছি। সকলে যেখানে যাবে আমি সেখানে আগে থেকেই আছি। তুমি হলে চিরযৌবনা জীবন, আর আমি মৃত্যু উপত্যকার এক অন্ধ প্রেমিক। কিছুই দেখতে পাই না নিজের কল্পনায় তোমার নগ্ন দেহ ছাড়া। জীবনের আলোকোজ্জ্বল শহর থেকে তোমার চিৎকার শুনি, কি নির্যাতনই না করে তোমায়। তবে তুমি গৃহপালিত এক প্রাণী, দুটো পয়সার জন্য এটাই তোমার নিশিরাতের বিনোদন। আমি তোমার আওয়াজ শুনি ও প্রদীপে শান দেই, যদি কিছুটা আলো তোমার হৃদয়ে গিয়ে পড়ে। কিন্তু ওসব আর পড়ে না। তীব্র জমাট বাঁধা শীতে ওগুলো জমে গিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। অন্ধ মানুষের এই এক মজা, কল্পনায় সে স্বর্গসুখ খুঁজে পায়। মৃত্যুকেও মনে হয় যেন লাস্যময়ী জীবন। তোমাকেও এমনটা মনে হয়েছিল, কিন্তু তুমি আখের গুছিয়ে ফেললে, আর আমি ফেললাম নিজেকে পেঁচিয়ে। এই শূন্য দ্বীপে অনেকেই আসে, কিন্তু তুমি আসো না। এখন তুমি শাপলার কলি, তাই তোমার উপর ভন ভন করে সিকিউরিটি গার্ড ওলি। একদিন এক স্বর্ণালী গরু এসে খেয়ে ফেলবে তোমার কলি। সেদিন তুমি আসবে এই শূন্য উপত্যকায় আমার কাছে। আপাতত তোমরা আখের গোছাও, আমি মুদিত নয়নে শূন্যতা দেখি। কারণ আমার কেউ নেই, কিছু নেই, তুমিও নেই হাইফেনিয়া। প্রিয় হাইফেনিয়া, আজকে কতজন খদ্দের এসেছে তোমার কাছে? ও সরি সরি, আমি ভুলেই গিয়েছিলাম তোমার খদ্দের তো একজনই। অনেক ভেবেচিন্তে বিচার করে একটা মালকে তুমি বাগিয়ে নিয়েছো হাইফেনিয়া। আসলে তুমি ঠিক, কঠিন মাল একটা হলেই চলে, অনেকজন লাগে না। এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কিভাবে হাইফেনিয়া? মালটা তোমাকে ঘুমোতে দেয় প্রিয়তমা? কড়া কথা বলছি দেখে রাগ করো না হাইফেনিয়া। আজকে আমি মাল খেয়েছি তাই ভুলভাল বকছি, আমাকে ক্ষমা করে দিও। তবে আজ আমিও নিশিরাতের জ্যোৎস্না উপভোগ করছি মালেশ্বরীকে নিয়ে। ওর অনেক খদ্দের, আমার মতো সস্তা লোকেরা মাল খেতে আসে ওর কাছে। ওর হৃদয়টা অনেক উদার, তোমার মতো হাড় কিপটে নয়, কেবল একজনের জন্য। মালেশ্বরী অনেক নিঃস্বার্থপর, সস্তায় প্রেম দেয়, হাজার হাজার লোককে প্রেম দিয়ে বেড়ায়। তোমার স্বামীকেও। যেখানে অন্যরা বলে ফেলো করি বের করো তেল, সেখানে সে বলে আগে গল্প, শেষে প্রেম, মাঝে রসালো গেম। প্রতিদিন তাই মালেশ্বরীর কাছে যাই। সমুদ্রের তীরে বসে আমরা গল্প করি, জ্যোৎস্না মাখি। মালেশ্বরীর গায়ের নোনতা ঘাম সমুদ্রের জলের মতোই লবণাক্ত। সকলের সেবা করে যখন সে ক্লান্ত হয়ে যায়, তখন আমি তার সেবা করি। মালেশ্বরী তাই আমাকে গল্প শোনায়,
অন্যদেরকে ধরে না কোনো গোনায়। মালেশ্বরীর চাহিদা অল্প, আমারও অল্প, আর সমুদ্রের জলের ধারে এই গল্প কেটে যাচ্ছে বেশ। যখন আমার চুলে সে বিলি কেটে দেয়, তখন বুঝে যায় সে কতটা নির্লোভ ও ত্যাগী। আর তুমি সুযোগ সন্ধানী লোভী, বিলাসবহুল খরিদ্দার স্বামীর নিত্যদিনের 2 মিনিটের ম্যাগি। আমি নুডলস বানাচ্ছি এখন মালেশ্বরীর জন্য। ও নুডলস খেতে ভালোবাসে, আমিও বাসি। আমরা দুজন হাসি আর খাই, সমুদ্রের দিকে চাই, কারণ মালেশ্বরী ও আমার হারাবার কিছু নাই। প্রিয় মালেশ্বরী, তুমি আমার ঈশ্বরী, কিন্তু লোকে বলে তুমি মালেশ্বরী। লোকজন এমনই, ঈশ্বরের মতো পবিত্র আরাধ্যকে মাল বানিয়ে ফেলে। তবে তোমাকে আমি পায়ে ঠেলছি না। আমি তোমার পায়ের আঙুল ও উরু বেয়ে বেয়ে তোমার ওষ্ঠে লেপন করে দিতে চাই তোমার প্রতি আমার সমস্ত ভক্তি। আমার এই নিবেদন তুমি গ্রহণ করো হে প্রিয় মালেশ্বরী। লোকজনের নামেই তোমাকে ডাকি, কারণ তোমাকে যদি এখন ঈশ্বরী বলি, তুমি বুঝবে না এই নামের গভীরতা। এতে তোমার কোনো দোষ নেই। এই সমাজ ব্যবস্থা তোমাকে আজ এমন মালেশ্বরীতে পরিণত করেছে, কিন্তু জেনে রেখো তুমি আমার ঈশ্বরী প্রিয়তমা। সমাজ ব্যবস্থা আরও অনেক কিছুকে মালে পরিণত করে ফেলেছে। সেখানে হরদম বেচাকেনা চলে। আমাকেও পয়সা দিয়ে ঢুকতে হয়েছে ভালোবাসার স্বাদ পেতে, কিন্তু যেখানে কোনো অপবিত্রতা নেই, রয়েছে শুধু পবিত্রতা ও প্রতিশ্রুতিবদ্ধ ভালোবাসার আকুল আবেদন, সেখানেও পয়সাই আসল কথা। তুমি নিশ্চয়ই বুঝে গেছ মালেশ্বরী আমি কোন প্রথার কথা বলছি। হ্যাঁ, বুদ্ধিমতির জন্য ইশারাই যথেষ্ট। আচ্ছা মালেশ্বরী, ওরা এসব কেন করে বলো তো? ওদের সাথে তোমার আমার কী বা পার্থক্য রয়েছে? ভালোবাসার এত চড়া দাম, বিনিময়ে সারা জীবনের শোষণ আর বঞ্চনা। হ্যাঁ, তুমি বলতে পারো তোমার মতো ওদের দেহ এত নষ্ট হয়ে যায়নি, এত এত নখের আঁচড় পড়েনি, ওরা ইনট্যাক্ট। কিন্তু ব্যাপারটা তো দেহই থেকে গেল মালেশ্বরী। মন, হৃদয়, আত্মায় তো গড়ালো না। সেটা গড়াবেও না এই ব্যবস্থায়, কেননা এই ব্যবস্থা গড়েই উঠেছে নারীর আর্থিক নিরাপত্তা ও পুরুষের লম্পটতাকে জোর করে প্রতিরোধ করার জন্য। সেদিনও দেখলাম হাইফেনিয়ার স্বামীকে তোমার সাথে লটর পটর করতে। তাহলে এই ব্যবস্থাও পুরুষের লম্পটতাকে এতটুকু ঠিক করতে পারেনি। পুরুষটা অনেক হিংস্র মালেশ্বরী, তাই না? কই দেখি ওই লম্পটটা তোমার কোথায় আঁচড় দিয়েছে, একটু স্যাভলন দিয়ে ধুয়ে দিই। যদি প্রেম, মহব্বত ও ভালোবাসাই মূল কারণ হয় এবং দুজনে একসাথে আসলেই সারা জীবন ভালোবাসতে চায়, তাহলে এই ব্যবস্থা, এসবের কি প্রয়োজন? কেন তৃতীয় পক্ষ পবিত্র সম্পর্কে নাক গলাবে? জানো, হাইফেনিয়ার দাওয়াতে আমি নির্লজ্জের মতো গিয়েছিলাম। তার আমার উপর অনেক ক্ষোভ ছিল, কারণ 5 বছরের সম্পর্কে তাকে আমি কবিতা, গল্প ও 2 ঠোঙা বাদাম ছাড়া কিছুই দিতে পারিনি। কি করব বলো? সমাজও যাচ্ছে তাই, তারাও আমাকে কিছু দেয়নি। আসলে সমাজ ও হাইফেনিয়া এরা ভাই বোন। তবু হাইফেনিয়া আমাকে দয়া করেছিল, তার ভুরি ভোজ সভায় আমাকে নেমন্তন্ন করেছিল। আমার ওর প্রতি প্রচণ্ড রাগ ছিল, কিন্তু খাবারের প্রতি কোনো রাগ ছিল না। তাই খেতে গিয়েছিলাম মালেশ্বরী, ওকে নয়, খাসির রেজালাকে। আমি এতটাও লম্পট ছিলাম না, কিন্তু খাসির রেজালা খাওয়ার পর 1 গ্লাস বোরহানি পান করে যেই না ঢেকুর তুলেছি, ঠিক তখন থেকে আমি ক্রমে ক্রমে লুচ্চা হয়ে উঠতে লাগলাম। আমি দেখতে লাগলাম ভুরি ভোজ সভায় সবাই খেতেই এসেছে। তখন আমার খুব ভালো লাগতে আরম্ভ করলো, কারণ সেই মুহূর্তে লুচ্চা কেবল আমি ছিলাম না, আমার চারপাশের সবাই ছিল। সবাই খাচ্ছে আর খাচ্ছে, আমি শুধু লোচন দিয়ে দেখছি। এতেই আমি হয়ে গেলাম লুচ্চা প্রোম্যাক্স। হাইফেনিয়ার বর তার পাশেই বসা ছিল।
পবিত্র এই ভুরিভোজে বুঝলাম আমি কার ভুরিভোজ খেতে এসেছি। হাইফেনিয়ার বরের। তার গোটা ভুঁড়িটা সংসারের মায়ায় আবদ্ধ হয়েছিল। বোতাম নামক জেলখানাটা ভাঙবে ভাঙবে করছে, কিন্তু ভাঙছে না। ওদের দুজনের ক্লান্তি যদি তুমি একবার দেখতে মালেশ্বরী, তুমি হাসতে হাসতে কুপকাত হয়ে যেতে। আমি ভাবছিলাম যে এত টেনশন ক্লান্তি নিয়ে মনে হয় না আজ তারা লাগাতে পারবে। সম্ভবত আজ তারা ঘুমাবে। তাছাড়া এত খাওয়া খাওয়ি করলে কারোর আর লাগাতে ইচ্ছা করে না। কিন্তু মালটা কিছুক্ষণ পরেই লাগিয়ে ফেলল। ওর বোতাম মালেশ্বরী, ওর বোতাম। অতপর দেখলাম হাইফেনিয়া কাঁদছে ভেউ ভেউ করে। আমিও তার সাথে সাথে কাঁদছিলাম। কেন জানো? কারণ ওর এই কান্না আর কোনোদিনও থামবে না। ও জানে না একদিন কোন ভাগারে গিয়ে সে পড়বে। আর এখন তো তুমিও জানো মালেশ্বরী ও কোথায় গিয়ে পড়েছে। পবিত্র ভুরিভোজ করা শেষে আমি রাস্তায় বেরিয়ে পড়ি। আমার 5 বছরের আদর্শিক ভালোবাসার সমাপ্তি ঘটে। সাথে সাথে আমার সমস্ত আদর্শ আশা নিঃশেষ হয়ে যায়। আমি প্রথমবারের মতো স্বাধীনতা লাভ করি নিজের থেকে, সামাজিক ব্যবস্থা থেকে। এখন আমি লম্পট সমাজের চোখে। হাইফেনিয়ার চোখে আমি এক অসফল, বাস্তবতা বিবর্জিত ছোট লোক। কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। হাইফেনিয়াকে আগে 2 ঠোঙা বাদাম কিনে দিতাম, কিন্তু এখন আমি কয়েকশো কেজি বাদাম তাকে দিতে পারবো। এই সামর্থ্য এখন আমার হয়েছে, কারণ এখন আমি বাদাম বিক্রেতা মালেশ্বরী। স্কুল ছুটির পর ওর বাচ্চারা আমার কাছে বাদাম কিনে খায়। আমি ওদেরকে 10 টাকার বদলে 20 টাকার বাদাম দিই। ও আমার চেহারা ভুলে গেছে, তাই বুঝতে পারে না। টাকার মিনারে বসে থাকলে আর পায়ের তলার মাটি দেখা যায় না, কিন্তু আমি দেখি সবাইকে, কারণ আমি লুচ্চা। আমি নিষ্পলক নয়নে বাদাম বিক্রেতা হয়ে অতৃপ্ত ভাবিদেরকে দেখি, তাদেরকে বাদাম খাওয়াই, তারা সন্তুষ্ট হয়, আমাকে অনেক টাকা দেয়। কিন্তু এসবে আমার কিছু যায় আসে না। একদিন হাইফেনিয়ার বয়স 39 হবে। সে অতৃপ্ত হবে। তখন আমাকে সে ভাড়া করবে তার ভাড়ায় থাকা বরের ফ্ল্যাটে। আমি তখন তাকে বুঝিয়ে দেব জীবনে অর্থই সব নয়, প্রেম ও ভালোবাসার রসই আসল। প্রতিটি কম্পনে কম্পনে সে কেঁপে কেঁপে উঠবে ও বলবে, ওয়ান্স মোর, ওয়ান্স মোর। তারপর সে যখন নিস্তেজ হয়ে পড়বে, পরম প্রশান্তিতে আমি তার গায়ে একটি চাদর আলতো করে টেনে দিয়ে দরজা খুলে বেরিয়ে আসবো রাস্তায়। ওর স্বামী আমাকে দেখবে, কিন্তু কোনো সন্দেহ করবে না, কারণ ছোট লোকদের কেই বা সন্দেহ করে, তাদের কি কোনো ক্ষমতা আছে? তারপর স্যারের সাথে আমার চোখাচোখি হবে ও আমি ফিক করে হেসে দিয়ে বলবো, স্যার, ভাবিরে বাদাম দিয়ে আসলাম, আপনার লাগবো বাদাম? মালেশ্বরী, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেই। তুমি আমাকে এতটা শিক্ষিত করে তুলেছো যে তার কোনো সীমা পরিসীমা নেই। আজ আমি তোমার কারণে স্বাবলম্বী, একজন স্বাধীন চেতা আত্মনির্ভরশীল ব্যক্তিই পারে এসব ঠুনকো ব্যবস্থার বাইরে গিয়ে গভীর সম্পর্ক গড়ে তুলতে। আর এই সম্পর্কে নেই কোনো টাকা পয়সার আলাপ, সন্দেহের অযথা প্যানপ্যানানি। আছে কেবল পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। এসব পেতে কি ভুরিভোজের আয়োজন করতে হয় মালেশ্বরী? না মালেশ্বর, এসব পেতে ব্যক্তি হয়ে উঠতে হয়, সাহস করতে হয়। তোমার সেটা আছে। আসো মালেশ্বর, কাছে আসো। আমার বুকে ঠোঁট ডুবিয়ে তুমি চাঁদ মামাকে দেখো।